আগামীর দুনিয়ায় রাজত্ব করবে ন্যানো প্রযুক্তি। এমনকি অতি ক্ষুদ্র যন্ত্র দেহের ভেতরে সব জায়গায় পৌঁছে গিয়ে সারিয়ে তুলবে রোগ। এমন প্রযুক্তির উন্নয়নে কাজ করার স্বীকৃতি হিসেবে রসায়নের নোবেল জয় করেছেন 3 বিজ্ঞানী। এই 1 ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। সবশেষে খবর, আলোচনা, বিশ্লেষণ নিয়ে থাকছি আমি কাজী মোহাম্মদ। খেলার মাঠের হার জিত এবং আনন্দ বেদনার সবশেষ খবর জানাচ্ছি রুবাইদ ইফতেখার। তবে আগে জানিয়ে দিচ্ছি শিরোনাম। খাদিজার উপর হামলার বিচার 2 মাসে সম্ভব, আদালতে বদরুলের দায় স্বীকার। $10 চাল দেয়া হবে দীর্ঘমেয়াদে, অনিয়মের বিরুদ্ধে কঠোর প্রধানমন্ত্রী। ভুটান ম্যাচের দলে 8 জন ফরওয়ার্ড ফিরেছেন মামুনুল, এনামুল ও এমিলি। রাজনাটে বাংলাদেশে আজ মতামত পাঠানোর বিষয়ে হাসপাতালের নবজাতকের নিরাপত্তা। মতামত পাঠাতে পারেন এসএমএস অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। খাদিজা বেগমের উপর হামলার প্রতিবাদে বিক্ষুব্ধ সিলেট সরকারি মহিলা কলেজ ও এমসি কলেজের শিক্ষার্থীরা। হামলাকারীর বিচারের দাবিতে বিক্ষোভ হয়েছে সিলেট সদর উপজেলার খাদিজার এলাকাতেও। ঘটনা তদন্ত করে দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। কলেজ ছাত্রী খাদিজার উপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিবাদকারীদের দাবি একটাই, অবিলম্বে হামলাকারীকে বিচারের আওতায় আনতে হবে। কুলাঙ্গারের ফাঁসি না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি। আমরা চাই অতি সত্বর এই পাষণ্ডর তাকে বিচারের আওতায় আনা হোক, ফাঁসি না হওয়া পর্যন্ত। আমি মনে করে থাকি বাংলাদেশে কোনো মানুষ হাল ছাড়বে না। এদিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন খাদিজার অবস্থা খুব একটা ভালো নয় বলে জানিয়েছেন চিকিৎসক। শারীরিক অবস্থা আগের মতো অপরিবর্তিত। তার ব্লাড প্রেশার, হার্ট রেট, পালস এসব ঠিক আছে। ব্লাড প্রেশারটা কোনো ডিটেরিয়রেট করে নাই। কিন্তু আমরা যেটা বলেছি যে 72 ঘন্টা পরে আমরা সব সিচুয়েশন অফ করে দেখব যে নিউরোলজিক্যালি কতটুকু রেসপন্ড করে। খাদিজাকে দেখতে গিয়ে হামলাকারীর দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। জনসাধারণ বদরুলকে ধরিয়ে দিয়েছে, পুলিশ সেটির উপর তদন্ত এখন করছে। এখানে কিন্তু আর পুলিশের কৃতিত্ব দেখতে পাইনি এখন পর্যন্ত। পুলিশের কৃতিত্ব আমরা তখন দেখতে পাবো যদি পুলিশ দ্রুততম সময়ের মধ্যে, সেটা 1 সপ্তাহ লাগুক, 15 দিনের মধ্যে পুলিশ যদি চার্জশিট দেয়। নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি খাদিজাকে দেখতে গিয়ে জানিয়েছেন, ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে সরকার। যে অন্যায়কারী প্রকাশ্য দিবালোকে সবার সামনে এই ঘটনা ঘটিয়েছে, তাকে তো ছাড় দেওয়ার প্রশ্নই আসে না। আমি মনে করি বিশেষ ট্রাইব্যুনালে দ্রুত এর বিচার করা অবশ্যই জরুরি এবং সেক্ষেত্রে আমরা আমাদের পদক্ষেপ গ্রহণ করব। সোমবার বিকেলে এমসি কলেজ কেন্দ্রে পরীক্ষা শেষে ফেরার পথে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে খাদিজাকে জখম করে ছাত্রলীগ নেতা বদরুল। শাহাদাত হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খাদিজা বেগমের উপর হামলা মামলায় 15 দিনের মধ্যে অভিযোগপত্র দেয়া সম্ভব, আর এই মামলার বিচার শেষ করা যেতে পারে 2 মাসে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে একথা জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। এই চার্জশিটটি 15 দিনের ভিতরেও যদি ইচ্ছা করে তারা 15 দিনের ভিতরে দিয়ে দিতে পারে, কারণ যেগুলো তো পরিষ্কার ভিডিও ফুটেজ রয়েছে যে অপরাধী সে ধরা পড়েছে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, এই জিনিসটা মানুষকে বোঝানোর একটা জন্য অন্তত দ্রুততম সময়ের ভিতরে একটা দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। খাদিজার উপর হামলার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন হামলাকারী বদরুল আলম। অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম উম্মে সরাবন তহুরার আদালতে বিকালে জবানবন্দি দেন বদরুল। আদালত পরিদর্শক তহিদুল ইসলাম জানান, পরে তাকে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এ সময় আদালত চত্বরে বদরুলের ফাঁসি চেয়ে স্লোগান দেয় জনতা। সকালে বদরুলকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। এরপর তাকে শাহপরান থানা থেকে আদালত থেকে পাঠানো হয় আদালতে।
10 টাকা কেজিতে চাল বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তালিকা থেকে যেন কোনো হতদরিদ্র বাদ না পড়ে সে বিষয়ে খেয়াল রাখতে সংসদ সদস্য ও সরকারি কর্মকর্তাদের নির্দেশও দিয়েছেন তিনি। জাতীয় সংসদে বাগেরহাটের সংসদ সদস্য শওকত আলী বাদশার এক প্রশ্নের উত্তর দেওয়ার সময় এই নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বিভিন্ন জায়গায় হতদরিদ্রের জন্য বরাদ্দ চাল কালোবাজারে বিক্রি ও বিতরণের অনিয়মের অভিযোগ উঠেছে। দেশের বিভিন্ন স্থানে কয়েকজনকে গ্রেপ্তার এবং সাজাও দেওয়া হয়েছে। এসব অনিয়মের কথা তুলে ধরে বুধবার সংসদে প্রশ্ন করেন সংসদ সদস্য শওকত আলী। গত মাসে প্রধানমন্ত্রী হতদরিদ্রের জন্য 10 টাকা কেজিতে চাল বিতরণের এই কর্মসূচি উদ্বোধন করেন। আমাদের খাদ্য কেনার মতো সামর্থ্য নাই, তাদের নাম তালিকাভুক্ত করতে হবে। আর তারপরেও যদি কেউ অনিয়ম করে অবশ্যই তাদের ভিতরে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। যারা ডিলার হয়েছে তাদের ডিলারশিপ বাতিল করে দেওয়া হবে। আর নির্বাচিত প্রতিনিধি তারা যদি কোনো অনিয়ম করে তার বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নেব। এদিকে সরকার আশ্রয় থেকেই সন্ত্রাসীরা নারীর উপর হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খাদিজা বেগম নার্গিসকে স্কয়ার হাসপাতালে দেখতে গিয়ে তিনি এই অভিযোগ করেন। এই ঘটনা থেকে আবারও প্রমাণিত হয়েছে যে সন্ত্রাসীরা কোথায় প্রশ্রয় পাচ্ছে এবং তারা কিভাবে সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। এই ঘটনা তো শুধু নয়, আর অনেকগুলো ঘটনা ইতিমধ্যেই বহু ঘটনা ঘটেছে। সেগুলো থেকে এটাই প্রমাণিত হয় যে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে এবং সেটা দুঃখজনকভাবে সরকারি দলের প্রশ্রয়ে এই ঘটনাগুলো ঘটছে। কথিত জিহাদের কথা বলে ভুল বুঝিয়ে জঙ্গিবাদের পথে নেওয়া হয়েছিল মাহমুদুল হাসান বিজয় ও আব্দুল হাকিমকে। একে অন্ধকার বলে অন্য জঙ্গিদের আলোর পথে ফেরার আহ্বান জানিয়েছেন গুলশান হামলায় নিহত জঙ্গি খায়রুলের এই দুই বন্ধু। দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী ও র্যাব মহাপরিচালকের উপস্থিতিতে আত্মসমর্পণের পর তারা এই আহ্বান জানিয়েছেন। গাইবান্ধার সেকান্দার আলীর ছেলে মাহমুদুল হাসান বিজয় আর বগুড়ার কামারপাড়ার আব্দুর রহমানের ছেলে আব্দুল হাকিম দুইজনই ছিলেন 90 জেএমবির সদস্য। আইনশৃঙ্খলা বাহিনীর আহ্বানে সাড়া দিয়ে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসার ঘোষণা দেন বগুড়া শহীদ টিটু মিলনায়তনের অনুষ্ঠানে। নিজেদের ভুল স্বীকারও করেন তারা। যারা এই পথে আসে তাদেরকে বলবো তোমরা ওই পথ থেকে ফিরে এসে আইনের কাছে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে চলে আসো। আমাদেরকে বলা হয়তো হিন্দু পুরোহিত খ্রিস্টান এবং শিয়া সম্প্রদায়কে টার্গেট করে তাদেরকে হত্যা করা অথবা তাদেরকে হত্যা কিভাবে করা যায় তার সহযোগিতা করা। জঙ্গিবাদ ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরায় সরকার ঘোষিত 5 লাখ টাকা করে দেয়া হয় বিজয় ও হাকিমকে। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী র্যাব মহাপরিদর্শক সহ প্রশাসনের নানা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমরা কোনো হত্যা করতে চাই না, আমরা চাই সর্বস্তরের মানুষকে নিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে, সব মানুষ ভালো থাকবে, এটি আমরা চাই। মাননীয় প্রধানমন্ত্রী কেউ বিপদে পড়ুক, কেউ হত্যাকাণ্ডের শিকার হোক, সেটা চান না বলেই তিনি এই ডাক দিয়েছিলেন। একটি ছেলে ভয়াবহ জঙ্গি রূপে আবির্ভূত হয়েছে, মাত্র 14 বছর বয়স, যার বোধহয় এখনো শরীরবৃত্তীয় সম্পূর্ণ বিকাশ ঘটে নাই। 8-9-এ পড়ে এরকম ছেলে বাংলাদেশে ভয়াবহ জঙ্গি নেতা হিসেবে আবির্ভূত হয়েছে। দুই তরুণের পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলিম পাশের পর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আগ্রহী হাকিম, আর মাহমুদুলের ইচ্ছে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এই ধরনের ঘটনায় নিশ্চয়ই পরিবারের একটা বড় ভূমিকা আছে। আগেও যেটা বলা হচ্ছিল, গুলশানের জঙ্গি হামলার পর এরপরে কল্যাণপুর, নারায়ণগঞ্জ, আজিমপুর এবং রূপনগর 4টি জায়গায় আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অভিযান দেখেছি আমরা। এইটার একটা ফল কি এটা বলতে পারেন যে কিছুটা ভয় পেয়ে হোক বা কিছুটা পুরস্কারের আশায় যে কারণেই হোক কিছুটা ফল দিচ্ছে? আমার কাছে মনে হয় যে ভয়টি তো একটি আছে এবং সরকার আসলে এই বিষয়টিতে তার জিরো টলারেন্স নীতির কারণে তাদের আসলে আশ্রয় পাওয়া এবং প্রশ্রয় পাওয়া এবং তাদেরকে খুব এক্সেল করার জায়গাটি আসলে কমে আসছে। কিন্তু পাশাপাশি যারা আসলে যেটি আপনি দেখছিলেন যে ভুল বোঝানো হয়েছে, যে ভুলটি বুঝতে পেরে যে তারা ফিরে আসবেন, এই জায়গাটা তার দরকার ছিল। এখন এটা পুরস্কারের লোভ আপনি বলতে পারেন, পাশাপাশি পুরস্কারটি দিয়ে কিন্তু তাকে আসলে একটি সুযোগ করে দেওয়া হলো যে উনি যদি স্বাভাবিক জীবনে সেটা তিনি করতে পারবেন এবং সেটা আসলে উনারা সেই সুযোগটি নিয়েছেন এবং তারা
পরিবারের পক্ষ থেকে তারা বলেছেন যে তাদের আসলে ভুল বোঝানো হয়েছে, তারা প্রকৃত যারা যায় সবাই ভুল বুঝেই যায় আসলে, এই ভুলটা অনুধাবন করাটাই বোধহয় সবথেকে উনাদের যে আজকে ফিরে আসা সেটাকে অনুসরণ করে যদি আরো যারা বিপদে আছেন, আমি জানি না তারা টেলিভিশন দেখেন কিনা, তারা যদি ভাবেন যে তাদের ফিরে আসার উপায় আছে, তারা কোনো একটা খাদে পড়ে যাননি যে যেখান থেকে তাদের রেহাই পাওয়ার নেই, তাহলে বোধহয় এই উদ্যোগটি সবচেয়ে বড় সফলতা আমরা দেখতে পাবো। যাই হোক, এই পর্যায়ে আমরা একটা বিরতি নিচ্ছি। নটা 17 মিনিটে ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। কূটনৈতিক এলাকায় আরো কয়েক মাস বিশেষ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছে সরকার। অন্যদিকে জঙ্গিবাদ দমনে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন বিদেশি রাষ্ট্রদূতেরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত আলোচনা সভায় এই আহ্বান জানান তারা। গুলশানে জঙ্গি হামলা 3 মাস পর নিরাপত্তা ও ব্যবসা পরিস্থিতি নিয়ে এই আলোচনার আয়োজন করেন ঢাকা উত্তরের মেয়র। সরকারের উচ্চ পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও বিভিন্ন কূটনৈতিকরা এতে মতবিনিময় করেন। কূটনৈতিক এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা আরও কয়েক মাস বাড়ানোর আহ্বান সহ পুলিশকে আধুনিক সরঞ্জাম ব্যবহারের পরামর্শ দেন বিদেশি রাষ্ট্রদূতেরা। জবাবে মেয়র ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে দেওয়া হয় পূর্ণ সহযোগিতার আশ্বাস। আজকে এখানে সিকিউরিটি বেশি, এটি 3 মাসের পরিবর্তে আর একটু বেশি রাখা উচিত, 6 মাস রাখা উচিত, 1 বছর রাখা উচিত। কিন্তু তারা এটা বলেছেন যে আমাদের মধ্যে যে ভয়ের পারসেপশনটা আছে এটিকে দূর করা প্রয়োজন এবং এর প্রেক্ষিতে পুলিশকে এবং আমাদের কমিউনিটিকে আরো বেশি কাজ করতে হবে। ধরেন আমাদের ইকুইপমেন্টস গুলা, তারপরে আমাদের কেয়ার্স গুলা, দেন আমাদের সিকিউরিটি টিপস গাড়ি, এইগুলো একটা ইমপ্রুভমেন্ট, স্মার্ট সিকিউরিটি দেওয়ার জন্য, এটি আমাদের নলেজে আছে, এটি ইমপ্রুভ করার জন্য আমরা চেষ্টা করছি। আলোচনায় জঙ্গিবাদ দমনে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একযোগে কাজ করার আহ্বান জানান মার্কিন রাষ্ট্রদূত। অন্যদিকে জঙ্গিবাদ দমনে সরকারের পদক্ষেপ তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে শুধু বাংলাদেশ যুক্তরাষ্ট্র নয়, কাজ করতে হবে সব দেশকে। সবাই একসাথে কাজ করলে জঙ্গিবাদের বিরুদ্ধে জয়লাভ করা অসম্ভব কিছু নয়। কোনো সন্ত্রাসী ঘটনা, বড় আকারে কোনো সন্ত্রাসী ঘটনা ঘটেনি, এটা অবশ্যই একটা সফলতা, কিন্তু এই সফলতার কারণে আমরা আবার সরকারকে আত্মতুষ্টিতে ভুগছি না এবং আমরা কখনোই ভুগবো না। জঙ্গি হামলার পরবর্তী পরিস্থিতি সামাল দিতে আইন শৃঙ্খলা বাহিনীর জোরালো পদক্ষেপে সন্তুষ্ট জানান বিভিন্ন দেশের কূটনীতিকেরা। তবে আতঙ্ক এখনো পুরোপুরি কাটেনি বলেও জানান তারা। নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খেলাধুলা খবরের জন্য রুবাইদ আপনার কাছে যাচ্ছি। ভুটানের সঙ্গে 8 ফরওয়ার্ড, 8 জন ফরওয়ার্ড, এবং আসলে কোচ যেটা আমাদেরকে বলেছেন যে লাস্ট ম্যাচে গোল পাননি, তাই এবার আসলে তাকে গোল পেতেই হবে। এই জন্য তিনি ফরওয়ার্ড লাইনে স্ট্রেংথ বাড়িয়ে নিয়েছেন, স্পেশালিস্ট ডিফেন্ডার কমিয়ে নিয়েছেন। তো আশা করছি তার যে প্ল্যানিং সেটা সফল হবে। আমি সেই খবরগুলো জানাবো, তবে তার আগে একটা বিরতি নিচ্ছে, আর যখন ফিরবো আরো যা থাকছে। আজ জন্মদিন টাইগার অধিনায়ক মাশরাফি মুর্তজার। 1983 সালের এই দিনে নড়াইলে জন্ম হয়েছিল তার। মাশরাফির ছোঁয়াতেই পাল্টে গেছে টাইগার ক্রিকেট। বিশ্বমঞ্চে সেরাদের সাথে উচ্চারিত হচ্ছে বাংলাদেশের নাম। ফিরে আসাই যেন তার নিয়তি। 15 বছরের ক্যারিয়ারে চোটের কারণে ছিটকে গেছেন 11 বার। 2 হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে 60টি, কিন্তু প্রতিবারই তিনি ফিরেছেন, জয় করেছেন সব প্রতিকূলতা। কখনো ছিঁড়েছে পায়ের লিগামেন্ট, কখনো চির ধরেছে গোড়ালিতে। শয্যাশায়ী ম্যাচের ছবি দেখে শুধু সমর্থকরাই নয়, ঘাবড়ে গেছেন চিকিৎসকরাও। জটিল বলে হাল ছেড়ে দিয়েছিলেন অনেকে, কিন্তু সবাই যেখানে শেষ দেখে ফেলেন সেখান থেকেই শুরু করেন কিংবদন্তিরা। শুরু করেছেন মাশরাফিও। নড়াইলে হয়েছিল শুরুটা, চিত্রা নদীর ধারে কেটেছে দুরন্ত শৈশব। এরপরের পর্বের জন্য কিশোর কৌশিক বেছে নিলেন আরো বড় প্রেক্ষাপট। পাকিস্তান, ভারত, সাউথ আফ্রিকা কিংবা ইংল্যান্ড, যত শক্তিধর হোক না প্রতিপক্ষ, হাঁটুতে ব্রেস আর হাতে ব্যাটন নিয়ে ক্যাপ্টেন ম্যাচ লড়েছেন প্রবল বিক্রমে। পোর্ট অফ স্পেন, অ্যাডিলেইড কিংবা মিরপুর, মাশরাফি নামের জাদুর কাঠিতে জ্বলে উঠেছে টাইগাররা। নতুন পরিচয়ে বাংলাদেশকে চিনেছে বিশ্ববাসী। মাঠের বাইরেও মাশরাফি তার সতীর্থদের জন্য ভরসার নাম, সমর্থকদের জন্য অনুপ্রেরণা, আশার প্রতীক দেশবাসীর জন্য। হাঁটু নয়, এগিয়ে যাবার জন্য মনের জোরটাকেই বেশি কাজে লাগান। হৃদয়ের অদ্ভুত সুন্দর আলোয় এগিয়ে যান ক্যাপ্টেন ম্যাচ। তার পথ চলায় শেষ জয়টা যে লাল সবুজেরই।
জহির ভূঁইয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামে মৃত ঘোষণার পরও বেঁচে যাওয়া নবজাতকটি মারা গেছে। দুপুরে নগরীর ম্যাক্স হাসপাতালে মৃত্যু হয় শিশুটির। এই ঘটনার তদন্তে 3 সদস্যের কমিটিকে 3 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সিএসসিআর হাসপাতালের 2 চিকিৎসককে প্রত্যাহার করেছে কর্তৃপক্ষ। ভূমিষ্ঠ হওয়ার সময়ই ছিল স্বাস্থ্য জটিলতা। নির্ধারিত সময়ের আগেই পৃথিবীর আলো দেখা শিশুটিকে চিকিৎসকের ভুলে মৃত হিসেবে প্যাকেটবন্দি করা হয়। মৃত্যু সনদ দিয়ে মৃতদেহ হিসেবেই তুলে দেওয়া হয় অভিভাবকদের কাছে। তবে প্যাকেট হাতে নিয়ে চিকিৎসক মা বুঝতে পারেন বেঁচে আছে তার সন্তান। দ্রুত নেওয়া হয় আরেকটি হাসপাতালে। তবে চিকিৎসকদের চেষ্টা ব্যর্থ করে শেষ পর্যন্ত শিশুটি হার মানে মৃত্যুর কাছে। বাচ্চার স্যাচুরেশন 30, 10, 5 এভাবে করে কমছিল। আর হলো বাচ্চার হার্ট রেট, তারপর রেসপিরেটরি রেট, শ্বাস প্রশ্বাস সব কিছু কমে যাচ্ছিল। তারপরে স্যার আসার পরে বাচ্চার বাবা মাও ছিল, থাকার পরে সবকিছু ভাইটাল সাইন, তারপর আমরা বাচ্চাকে মৃত ঘোষণা করলাম। এদিকে এই ঘটনা তদন্তে বুধবার 3 সদস্যের কমিটি করেছে সিভিক সার্জন। স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি প্যানেল বিশেষজ্ঞ দিয়ে যাতে একটা বোর্ড করা হয় যে শিশুদের মৃত্যু ঘোষণার আগে এই 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 জিনিসগুলো করে কমপ্লিট করে তারপরে মৃত্যু ঘোষণা করবে। যদি এই ধরনের নীতিমালা করা হয় এবং এটার উপরে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা করা হয়, তাহলে আমার মনে হয় এটাই আমাদের দেশের সবচেয়ে শেষ ভুল হবে। চিকিৎসকের নির্দেশনার পরও সিএসসিআর কর্তৃপক্ষ কেন শিশুটিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেয়নি তাও খতিয়ে দেখা হচ্ছে। নাসরিন জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আরো খবর আগে নিচ্ছে একটি বিরতি। আর বিরতির পর জানিয়ে ফিরছি। দুর্গাপূজায় থাকছে বিশেষ নিরাপত্তা, নাশকতার আশঙ্কা করছে না পুলিশ। রাত 9:44 আমরা ফিরে এলাম। দুর্গাপূজা ঘিরে নাশকতার কোনো আশঙ্কা উড়িয়ে দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার আসলজামান মিয়া। সকালে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। ডিএমপি কমিশনার জানান, মহানগরীর 226টি মণ্ডপকে বিভিন্ন শ্রেণীভুক্ত করে নিরাপত্তা দেওয়া হবে। ঢাকেশ্বরী ও রামকৃষ্ণ মন্দির, ধানমন্ডি ও বনানী মণ্ডপকে এ এবং রমনা ও সিদ্ধেশ্বরী কালী মন্দির এবং উত্তরা মণ্ডপকে বি শ্রেণীভুক্ত করা হয়েছে। এছাড়া 88টি অতি গুরুত্বপূর্ণ, 83টি তুলনামূলক কম গুরুত্বপূর্ণ এবং 48টি মণ্ডপকে সাধারণ ক্যাটাগরিতে রাখা হয়েছে। মণ্ডপগুলিতে সিসিটিভি ক্যামেরা এবং প্রবেশপথে থাকবে আর্চওয়ে। পূজাকে ঘিরে আমাদের কাছে কোনো ধরনের সুস্পষ্ট নিরাপত্তা হুমকি নেই। আমরা জঙ্গি হামলা হবে এই ধরনের কোনো তথ্য আমাদের কাছে নেই। তবে নিরাপত্তার খাতিরে আমরা অত্যন্ত সতর্ক রয়েছি। হাসপাতালে নবজাতকের নিরাপত্তা এ বিষয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম আমরা। আকাশ বলছেন, হাসপাতালে নিরাপত্তার পাশাপাশি সেবার মানও কমছে, আশা করি জনস্বার্থে সরকার দ্রুত পদক্ষেপ নেবে। মারিয়া বলছেন, যেখানে মৃতকে জীবিত সাজিয়ে লাখ টাকার বিল করতে বাধে না, সেখানে নবজাতক পাল্টে ফেলা অথবা চুরি করা খুব বড় বিষয় কিনা। মনিকা বলছেন, মানুষের চিন্তাধারা পরিবর্তন করা দরকার, নবজাতক চুরি না করে বিভিন্ন এতিমখানা থেকে দত্তক নিলেই হয়। জাহিদ বলছেন, শুধু নবজাতক নয়, আজকাল হাসপাতালে সুস্থ মানুষেরই কোনো নিরাপত্তা আছে কিনা সন্দেহ। কায়সার বলছেন, যে দেশের রাষ্ট্রপ্রধানরা দেশের হাসপাতালে চিকিৎসা করানোর সাহস পান না, সেখানে নবজাতকের নিরাপত্তা তুচ্ছ ঘটনা। ইলাহি বলছেন, মেধাশূন্য ডাক্তার আর বিবেকহীন নিরাপত্তা কর্মী আজকের বাংলাদেশের চিকিৎসা সেবার মূল মন্ত্র। সুমন বলছেন, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত, যাতে এরপরে কেউ এমন নিকৃষ্ট কাজ করার আগে হাজারবার চিন্তা করেন। তানভীর বলছেন, হাসপাতালে যেখানে প্রথম অবস্থায় নবজাতক রাখা হয় সেখানে নিরাপত্তা জোরদারের পাশাপাশি দ্রুত এসব অপরাধ বন্ধের পদক্ষেপ নেওয়া প্রয়োজন। পিয়াস বলছে, নবজাতক চুরিতে যারা জড়িত তারা আগে থেকে হাসপাতালে আসা যাওয়া করে, ফলে হাসপাতাল কর্তৃপক্ষ পরোক্ষভাবে জড়িত। সাইম বলছেন, হাসপাতালগুলো আয়ের কেন্দ্রে পরিণত হয়েছে, এখানে নিরাপত্তা আশা করে বোকামি। মহুয়া এবং খালেদ, নবজাতক চুরি যাওয়া বা হারিয়ে যাওয়ার বিষয়টি এখানে উঠে এসেছে। এর সাথে কয়েকজন কিন্তু গত সপ্তাহে যে বিষয়টি আলোচিত ছিল, নবজাতকের সুস্থতা, চিকিৎসা সেবাটা, যে নিরাপত্তাটা বা অ্যাসিওরেন্সটা, সেটা নিয়ে কিন্তু অনেকে এসএমএস করেছেন, আমরা 2-3টি এসএমএস দেখেছি। মহুয়া এবং খালেদ, আপনাদের দুজনের কাছেই একটা জিনিস মানে তুলে ধরছি যে নবজাতককে মৃত ঘোষণা করার আগে কিছু পরীক্ষা কিন্তু নির্দিষ্ট করে আমরা জানি যে ডাক্তাররা করে থাকেন। তার চোখে আলো ফেলা হয়, রেটিনাটা পরীক্ষা করা। আমি নিশ্চিতভাবেই জানি যে ডাক্তারের আরো ভালো ব্যাখ্যা দিতে পারবেন। তো আমরা যে দুটো কেস পেলাম এই সপ্তাহে, আমি জানি না এটা কি আসলে ডাক্তারদের অবহেলার কারণে এমনটা হলো কিনা।
অবহেলার কারণেই অবশ্যই মানে এটা তো মানে বোঝাই এটা তো আসলে যাচ্ছে। ডাক্তারদের হ্যাঁ। অজানা কিছু নয়, ডাক্তারদের অবহেলার কারণ একটা হতে পারে, আরেকটা জিনিস হতে পারে ডাক্তাররা বিষয়টিকে খুব সহজ কোনো কিছু বা খুব মানে যে এরকমই হওয়ার কথা। আমরা যদি চট্টগ্রামের কথাই চিন্তা করি, যে চট্টগ্রামে যে বাচ্চাটি মারা গেছে, বাচ্চাটি খুব ক্রিটিক্যাল কন্ডিশনে জন্ম নিয়েছিল, আসলে 26 সপ্তাহ মাত্র সে মায়ের পেটে ছিল, 500 গ্রাম মাত্র তার ওজন ছিল, তার অবস্থা আসলেই খুবই ক্রিটিক্যাল ছিল। কিন্তু আপনি যা বললেন যে একটা মৃত ঘোষণা করার আগে যেসব পরীক্ষাগুলো করা করতে দরকার হয়, সেইগুলি আসলে করা হয়নি তার ক্ষেত্রে। যাক, আমরা আমাদের দর্শকদের ধন্যবাদ দিতে চাই, তারা নানা ধরনের মতামত দিয়েছেন আমাদেরকে। যাক, ন্যানো প্রযুক্তির উন্নয়নে অবদানের জন্য এবছর রসায়নের নোবেল পুরস্কার পেয়েছেন 3 বিজ্ঞানী। তারা হলেন ফ্রান্সের পিয়ারে সভাজ, যুক্তরাষ্ট্রের জে ফ্রেজার স্টোডার্ট ও নেদারল্যান্ডসের বার্নার্ড এল ফেরিঙ্গা। সুইডেনের স্টকহোমে সকালে তাদের নাম ঘোষণা করে নোবেল কমিটি।